এখানে নেটের এত সমস্যা, পরে এমবি কিনে নিচ্ছি, কি অবস্থা ঢুকতেই পারতেছি না ওয়াইফাই দিয়ে। ওকে, মোস্ট প্রবলি আমাদের রেকর্ডিংটা শুরু হয়ে গেছে। সো আমরা যেটা বলছিলাম যে we have discussed about the product concept in our last class and today we'll discuss about the selling concept and the marketing concept. আমরা আজকে আপনাদের সাথে ইসলাম সেলিং কনসেপ্ট এবং মার্কেটিং কনসেপ্ট, এই দুটো কনসেপ্ট নিয়ে আমরা আপনাদেরকে ডিসকাস করব। তো দেখেন, আমরা প্রোডাকশন কনসেপ্ট এবং প্রোডাক্ট কনসেপ্ট যখন ডিসকাস করেছি, আমরা বলেছিলাম যে একটা কনসেপ্ট মনে করে যে কাস্টমাররা ওই প্রোডাক্টটা কিনবে যে প্রোডাক্টটা মার্কেটে কম দাম এবং যেটা মার্কেটে অ্যাভেইলেবল। আর আরেকটা বিষয় হচ্ছে কি, যে প্রোডাক্ট কনসেপ্ট যারা যে কোম্পানিগুলো ফলো করে তারা কি বিলিভ করে, তারা বিলিভ করে যে আপনার কাস্টমাররা আসলে কোয়ালিটি প্রোডাক্ট কিনতে চায়, কোয়ালিটি প্রোডাক্ট ছাড়া কাস্টমাররা কিনতে চায় না। তো যাই হোক, আমরা দুটো কনসেপ্ট গত ক্লাসে ডিসকাশন করেছি। থার্ড যে কনসেপ্টটি, সেটি হচ্ছে সেলিং কনসেপ্ট। তো সেলিং কনসেপ্টের বিষয়টা আসলে কি? দেখেন, there are some products exist in the market in where customer do not find the interest to buy those products. মার্কেটে এমন কিছু প্রোডাক্ট থাকে যে প্রোডাক্টগুলো কাস্টমাররা সাধারণত if they are not forced to buy they will not buy it. যদি তারা বাধ্য না হয় তাহলে এই প্রোডাক্টগুলো তারা সাধারণত কিনতে চায় না। এটার মার্কেটিং এর ভাষায় আমরা এই এই ধরনের ডিমান্ডটাকে বা এই ধরনের প্রোডাক্টগুলোকে আমরা বলি আনসট প্রোডাক্ট, অর্থাৎ অযাচিত পণ্য, যে প্রোডাক্টগুলো আসলে কাস্টমাররা কিনতে চায় না। তো একটা কোম্পানি আনসর্ট আনসট, জি আনসট। It assumes that customers are unlikely to buy a product unless they are aggressively persuaded to do so. অর্থাৎ এই যে সেলিং কনসেপ্ট একটা কোম্পানি কখন ফলো করতে যায়, যখন সে দেখে যে তার প্রোডাক্টটা কাস্টমাররা আসলে উইলিংলি কিনছে না। তো তখন কি করে, তারা বেশি বেশি প্রমোশনাল অফার দেয়, অ্যাডভার্টাইজমেন্ট তারা বেশি করে, যাতে কাস্টমাররা আলটিমেটলি এই প্রোডাক্টটা কিনতে যায় বা কেনে। তাহলে it assumes that consumer are unlikely to buy a product unless they are aggressively persuaded to do so. যদি না তাদেরকে পার্সু করা যায়, এই প্রোডাক্ট গুলো তারা কিনতে চায় না। তো এখন আপনাদের কাছে প্রশ্ন আসতেই পারে যে স্যার, তাহলে সেলিং কনসেপ্ট কেন কোন কোম্পানিগুলোর আসলে ফলো করতে হয়? দেখেন, আপনি যদি আমি বলি যে ব্যাংকের ক্রেডিট স্যার কার্ড, কি বিভিন্ন অফারের মাধ্যমে, যেমন হচ্ছে অফার দিলে কাস্টমাররা কিনবে এরকম? হ্যাঁ, বিষয়টা অনেকটা এরকমই। নর্মালি কাস্টমাররা এই ধরনের প্রোডাক্ট কিনতে চায় না। এখন আপনি যেমন ধরেন, আমি খুব সহজ একটা এক্সাম্পল দিই, সোনা বেড, যারা মোটা সোটা হয়ে যাচ্ছেন বা ছেলে কিংবা মেয়ে উভয়ই বলেন না কেন, এখন দেখেন এরা নর্মালি সোনা বেল্টের কথা চিন্তা করে না, কিন্তু গত কয়েক বছরে সোনা বেল্ট এত বেশি টিভিতে বিজ্ঞাপন দিয়েছে, আপনি বিজ্ঞাপন দেখতে দেখতে আপনার মনে হচ্ছে না এই প্রোডাক্টটা কাজ করলেও করতে পারে, কারণ না হলে সারাদিন টেলিভিশনে অ্যাড দেয় কেন? এটাই কিন্তু সেলিং কনসেপ্ট, যে আপনারা এমন ভাবে অ্যাডভার্টাইজমেন্ট করলেন, এমন ভাবে সেলস প্রমোশন অফার দিলেন, কাস্টমারকে দিয়ে আসলে প্রোডাক্টটা কিনেই ফেলবেন, সেটা ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবেই হোক। মানে কাস্টমারের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া যে এটা তার প্রয়োজন, হ্যাঁ, এটা তার প্রয়োজন, কারণ কাস্টমাররা আসলে বা এটা ভালো। মনে করে না এটা তাদের প্রয়োজন। যেমন ধরেন, আমি ঢাকা শহরে এত হাই রেজ বিল্ডিং আছে, অনেক জায়গাতে আপনারা দেখবেন হাই রেজ বিল্ডিং আছে। মোস্ট অফ দা হাই রেজ বিল্ডিং আপনি দেখবেন না সেখানে ফায়ার এক্সটিংগুইশার আছে, ফায়ার এক্সটিংগুইশার সেখানে খুঁজে পাওয়া যায় না। তাহলে কেন, একটা বিল্ডিং এ কি আগুন লাগতে পারে না? একটা বিল্ডিং এ তো আগুন লাগতেই পারে। আপনি যারা জি বড় স্যার। বড় বড় বিল্ডিং এ থাকেন, ম্যাক্সিমাম বিল্ডিং এ হোস পাইপের কোনো ব্যবস্থা নাই, অর্থাৎ যেটা দিয়ে পানি দিয়ে ধরেন প্রত্যেকটা ফ্লোরে আলাদা একটা হোস পাইপের লাইন থাকবে, সেটা না। যারা বিল্ডিং বানায় তারা এগুলোকে প্রয়োজন মনে করে না, কিন্তু বিষয়টা কি আসলে এটা কিন্তু প্রয়োজনীয়। এখন
সেক্ষেত্রে এটা হতে পারে আপনি একটা বিজ্ঞাপনের মাধ্যমে এগুলোর প্রয়োজনীয়তাগুলো যদি কাস্টমারের সামনে বারবার তুলে ধরেন, সেক্ষেত্রে যারা অনেকে হয়তোবা এই প্রোডাক্ট গুলো আস্তে আস্তে কেনা শুরু করবে, আদারওয়াইজ তারা কিনবে না, কারণ এটার প্রয়োজনীয়তা তারা গুরুত্ব তারা অনুধাবন করে না। তো যাই হোক, as a company, when we are following the selling concept, we just focus on our sales activity. আমাদের লক্ষ্যই থাকে কিভাবে আমরা সেলস এনশিওর করব, সেলসটা কিভাবে বাড়াবো, that is only our goal when we are following the selling concept. And lack of concern for the customer needs and satisfaction, এখানে কাস্টমারের প্রয়োজন কি, কাস্টমার স্যাটিসফাই হচ্ছে কি হচ্ছে না, this is not important to me. Rather than the importance is given to make the সেল, অর্থাৎ প্রোডাক্টটা সেল করাটাই আমার কাছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়ায়। তো সেলিং কনসেপ্টের পরে যেটা আছে দ্যাট ইজ মার্কেটিং কনসেপ্ট। তো মার্কেটিং কনসেপ্ট আসলে কি, তো আমরা যখনই when the terms marketing comes in our mind, যখনই মার্কেটিং শব্দটা আমাদের মাথাতে আসে, we always think about telling and selling the product in the market. আমরা সবসময় এটা ধরে নেই যে মার্কেটিং মানে হচ্ছে কি, মার্কেটিং মানে হচ্ছে বিজ্ঞাপন দিবে, আর মার্কেটিং মানে হচ্ছে খালি সেল করবে। তো দেখেন, মার্কেটিং এর কাজটা, ফাংশনটা এর থেকেও বড়, অর্থাৎ একটা ব্যবসায়ের টোটাল যে অ্যাক্টিভিটি গুলো করা হয় সবই আসলে মার্কেটিং এর মধ্যে ইনক্লুডেড। তো মার্কেটিং এর কনসেপ্টটা আসলে একটু ওয়াইড, অনেকে আমরা সেটা বোঝার চেষ্টা করি না কিংবা আমরা বুঝি না, কিন্তু মার্কেটিং ইজ নট অনলি রিলেটেড উইথ সেলিং এন্ড সেলিং। সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি মার্কেটিং কনসেপ্ট? তাহলে মার্কেটিং কনসেপ্ট বিষয়টা কি? অ্যাজ এ কোম্পানি, when you are following the marketing concept, যখন আপনি মার্কেটিং কনসেপ্ট ফলো করেন, you try to serve your customer in such a way that your competitors cannot do. আপনি এমন ভাবে আপনার কাস্টমারকে স্যাটিসফাই করার চেষ্টা করেন যেটা ওই সেম ইন্ডাস্ট্রিতে অন্য আরেকটা কোম্পানি আসলে চাইলেও পারে না। যখন আপনি এই কাজটা সাকসেসফুলি করেন, তখনই আমরা আপনাকে বলি যে ওকে ফাইন, your company is following the marketing concept. তাহলে তাহলে যদি এখানে মার্কেটিং কনসেপ্টটা কি স্যার প্রত্যেকটা কোম্পানির মানে নিজস্ব যে পার্সোনাল কনসেপ্ট গুলো থাকে সেটা না থেকে না ধরে না নেবে, না তাই না, না? আমি কিন্তু এখানে বলে দিয়েছি যে আমরা মার্কেটিং কনসেপ্ট বলতে আসলে কি বলছি, যে অ্যাজ এ কোম্পানি when you are providing the product or service in such a better way that your competitors cannot do, that we called as marketing concept. অর্থাৎ কাস্টমারকে আপনি এমন ভাবে প্রোডাক্ট বা সার্ভিসটা আপনি ডেলিভার করছেন বলতে তাকে স্যাটিসফাই করছেন, যেটা মার্কেটে অন্যান্য স্যার মানে যাতে আমারটা ইউনিক হয় অন্যদের থেকে, এরকম। এক্স্যাক্টলি। আমরা ডেফিনিশনটা যদি লেকচার শিট থেকে একটু দেখি, সেখানে যেটা বলা আছে দেখেন, assumes that to be a successful company, a company must determine the needs and wants of the specific target market and deliver the desired satisfaction better than the competition. তাহলে মার্কেটিং কনসেপ্টে আপনার কাজ কি, ফার্স্ট ইউ শুড ট্রাই টু আইডেন্টিফাই দ্য নিড, ওয়ান্ট এন্ড ডিমান্ড অফ ইউর টার্গেট কাস্টমার। আপনি আসলে আপনার যারা টার্গেট কাস্টমার তাদের নিড, ওয়ান্ট, ডিমান্ডটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন, এন্ড অ্যাকর্ডিং টু দ্যাট you will try to make your product or service, you will try to deliver the product or service, এবং কাস্টমারের ডিমান্ড প্যাটার্ন অনুযায়ী আপনি আসলে প্রোডাক্ট অথবা সার্ভিসটা মার্কেটে ডেলিভারি করবেন। এবং সেখানে আরেকটা লাইন যোগ করে দিয়েছে, একটা শব্দ যোগ করে দিয়েছে, বেটার দ্যান কম্পিটিশন। অর্থাৎ আপনি বলছিলেন যে বেটার দ্যান দ্য কম্পিটিটরস, আপনার যারা প্রতিযোগী থাকবে তাদের থেকে আপনি বেটার ওয়েতে প্রোডাক্টটাকে মার্কেটে অ্যাভেলেবল করবেন, কাস্টমারের ডিমান্ডটাকে স্যাটিসফাই করবেন, তাহলেই আমরা বলবো যে আপনি মার্কেটিং কনসেপ্ট ফলো করতে পারছেন। তো ধরেন এখন বিষয়টা হচ্ছে আপনাদের কারো কাছে ডেফিনেশনটা পুরো ক্লিয়ার নাও হতে পারে যে স্যার আসলে বিষয়টা কি। So if we make a comparison between Bata and Apex, আপনারা দুটো ব্র্যান্ডের নামই জানেন, বাটার কথাও জানেন এবং অ্যাপেক্স এর কথাও জানেন। তো একজন কাস্টমার নরমালি যখন কোনো প্রোডাক্ট কেনে, সে নরমালি প্রোডাক্টটা কিনতে গিয়ে আসলে কি কি বিষয় চিন্তা করে একটু বলবেন কি? যে আপনারা যখন প্রোডাক্ট কিনতে যান কোন বিষয়গুলো আপনাদের মাথায় বেশি কাজ করে? স্যার যদি জুতার ক্ষেত্রে বলি তাহলে সেটা স্যার টেকসই কিনা বা কোয়ালিটিটা তার ভালো কিনা, হুম হুম। আর হ্যাঁ, প্রাইসও স্যার ম্যাটার করে। প্রাইস, হ্যাঁ
আচ্ছা, তাহলে প্রাইজের কথা আর স্যার বলতে আমার কাছে মনে হয় এটা এক একজনের কাছে এক এক রকম, কেউ এক চায় রকম। প্রাইস মোর কমের আমি মধ্যে আমি ভালো আমি খুব কিনতে। আমি খুব কমনলি জানতে চেয়েছি, খুব কমন ভাবে জানতে চাইছি, মোর অরলেস সব কাস্টমারের মাথায় কি কাজ করে? স্যার আমরা স্যার তো প্রথম প্রাইস প্রাইসটাই জানতে চাই, যে প্রাইসটা কত, প্রথম গিয়ে আস্ক করি যে স্যার এটা প্রথমে প্রাইসটা জান। প্রাইস চাইতে মূলত কি আমরা কম প্রাইসে ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট চাই। হ্যাঁ তাহলে আপনাদের ডিসকাশন থেকে আমি মোটামুটি, যেহেতু আপনারাও কাস্টমার বা আপনারাও প্রোডাক্ট আসলে কেনেন, আপনাদের এই কথা শুনে যেটা মনে হলো যে আপনারা যখনই কোনো প্রোডাক্ট কিনতে চান আসলে দুটো বিষয় একেবারে আপনাদের কনসার্ন থাকবেই থাকবে। সেটা একটা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি, ধরেন এই কোয়ালিটির মধ্যে ডিজাইন, ডিউরেবিলিটি এগুলো সব চলে আসে, প্রোডাক্টের ফিচার্স এগুলো সবই চলে আসে। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে আপনারা প্রাইস নিয়ে একটু কনসার্ন, তার মানে প্রাইস, কোয়ালিটি, এই দুটো বিষয় নিয়ে আপনাদের যে কারোই মোটামুটি একটা কনসার্ন থাকে প্রোডাক্ট কিনতে গেলে। তাহলে এটা তো গেল প্রোডাক্ট, আপনারা দুটো বিষয় বলেন, আমি এর সাথে আর একটা পয়েন্ট যোগ করে দিই, সেটা হচ্ছে প্রোডাক্টের অ্যাভেইলেবিলিটি। এখন ধরেন আপনি 150 টাকার এক জোড়া স্যান্ডেল কেনার জন্য নিশ্চয়ই আপনি কি বলে সেই নিউ মার্কেটের চাঁদনি চকের আশেপাশে চলে যাবেন না, কিংবা 300 টাকার একটা ব্যাগ কেনার জন্য আপনি চাঁদনি চকে চলে যাবেন না, ওর আশেপাশে যাবেন না আপনার বাসা যদি যাত্রাবাড়ি হয়, বিকজ আপনি আসতে যেতে তো তার ডাবল টাকা খরচ করে ফেলবেন। মানে প্রোডাক্ট প্লাস হচ্ছে গিয়ে এর ট্রান্সপোর্টেশন কস্ট যদি আমি হিসাব করি, ইট উইল বি ডাবল অলমোস্ট। তো যে কোনো কাস্টমারই যখন কোনো প্রোডাক্ট কিনতে যায়, তারা আসলে প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের কোয়ালিটি এবং আর একটা কনসিডারেশন তার মাথায় কাজ করে, সেটা হচ্ছে আপনার অ্যাভেলেবিলিটি। অ্যাভেইলেবিলিটি। তাহলে আমি বাটা এবং অ্যাপেক্স এর কথা বলছিলাম। এখন ক্লাসে আপনারা কয়জন আছেন? সম্ভবত 10-11 জন আছেন আমার সাথে। হ্যাঁ, 10 জন আছেন। তো ক্লাসে আপনারা যারা আছেন, আমি যদি আপনাদেরকে একটু ভোটও দিতে বলি যে ঠিক আছে আমাকে একটু বলেন যে কোয়ালিটির দিক থেকে বাটা এবং অ্যাপেক্স দুইটারই কোয়ালিটি ভালো কারা মনে করেন, এই ভোট নিলে আপনার দেখা যাবে যে মানে দুইটাতেই যদি ভোট দেওয়ার অপশন থাকে, আপনারা অনেকেই বাটাকেও ভোট দিবেন, অ্যাপেক্সকেও ভোট দিবেন। হয়তো বা হতে পারে আপনাদের কাছে অ্যাপেক্স একটু বেশি ভোট পাইলো কোয়ালিটির জায়গাটাতে। এরপর আমি স্যার যদি বলি আমার কাছে অ্যাপেক্স বেশি ভোট পাবে। হ্যাঁ স্যার আমার কাছে হ্যাঁ অ্যাপেক্স, আমি বললাম যে দুইটারই কোয়ালিটি ভালো প্রাইস অনুযায়ী, তারা যে প্রাইসে স্যার, প্রোডাক্ট বিক্রি হ্যাঁ করে সেই প্রাইস অনুযায়ী দুইটারই কোয়ালিটি কোয়ালিটিটা ভালো ভালো। কারা মনে করেন। আমি যদি এই ভোট নেই, বাটারও কিছু ভোট করবে, আসেন। তা আমি এন্ড রেজাল্টটা বলে দিচ্ছি আসলে বিষয়টা কি হবে যদি আপনাদের কাছ থেকে আমি এইভাবে ডাটাও নেই। যখন আমি প্রাইসের কথা বলবো, যে বলেন যে কার প্রাইস আপনার জন্য অ্যাফোর্ডেবল, আমার মনে হয় যে এখানে ক্লাসে আমরা যারা আছি অনেকেই আমরা বাটাকে ভোট বাটা। দিয়ে ফেলবো। হ্যাঁ, তাহলে অনেকেই বাটা আমরা হ্যাঁ। বাটাকে ভোট দিয়ে ফেলবো। তারপরে লাস্ট পয়েন্ট যেটা বলছিলাম যে অ্যাভেইলেবিলিটি, বাটা। বাটা এটা নিঃসন্দেহে ক্লাসের চক্ষু বন্ধ করে 10 জনই ভোট দিয়ে দিবেন। তাহলে দিন হ্যাঁ শেষে আমি যদি এই তিনটা ফ্যাক্টরকে মাথায় রেখে বাটা এবং অ্যাপেক্স এর মধ্যে একটা কম্পারিজন করি, আপনি দেখবেন যে বেশি ভোট কিংবা বেশি পয়েন্ট বাটার কাছে আছে। অ্যাপেক্স হ্যাঁ কোনো একটা জায়গাতে আগায় আছে, কিন্তু বাকি দুইটা জায়গাতে সে বাটার থেকে আগায় যেতে পারে না। তাহলে আমি কি বলবো, তাহলে নিশ্চিতভাবেই বাটা অ্যাজ এ কোম্পানি, দে ক্যান স্যাটিসফাই দেয়ার কাস্টমার্স ডিমান্ড ইন এ বেটার ওয়ে দ্যান দেয়ার কম্পিটিটরস ডু। তাহলে বাটা কি করতে পারছে, তার যারা কম্পিটিটর তাদের থেকে বেটার ওয়েতে আপনাকে স্যাটিসফাই করছে, নাহলে তো আপনি বাটাকে ভোট দিতেন না, বাটাকে পয়েন্ট দিতেন না। তো হ্যাঁ দিস ইজ দ্য রিয়েলিটি। তো মার্কেটিং কনসেপ্ট মূলত এই বিষয়টাই যে মার্কেটে আরো অনেক কম্পিটিটর থাকবে, মার্কেটে আরো অনেক কোম্পানি থাকবে, বাট তাদের থেকে বেটার ওয়েতে আপনাকে কাস্টমারের যে ডিমান্ড সেটাকে স্যাটিসফাই করতে হবে। যাই হোক, তো এরপরে আমরা যেটা বলছিলাম যে আপনি আসলে মার্কেটিং কনসেপ্ট যখন ফলো করবেন তখন কি করবেন, ইউ ট্রাই টু আর্ন দ্য প্রফিট থ্রু দ্য কাস্টমার স্যাটিসফ্যাকশন। আপনি আসলে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা এনশিওর করার মাধ্যমে আপনার প্রফিটটা আর্ন করার চেষ্টা করবেন। দ্যাটস ইট। এটাই হচ্ছে মার্কেটিং কনসেপ্টের মূল কথাবার্তা। তো আমরা চারটা কনসেপ্টই কেন পড়লাম, কারণ আমরা জানি যে উইথ হুইচ কাস্টমার উই আর ডিলিং, আমরা যাদের সাথে আসলে আমাদের বিজনেস ডিলটা করছি তাদের ডিমান্ড প্যাটার্নটা কি হয়, ফ্রিকুয়েন্টলি শিফট করে। সো দ্যাট উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার মার্কেটিং স্ট্র্যাটেজি, উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার স্ট্র্যাটেজি ইন আওয়ার অপারেশনাল
স্টেজ, আমাদের বিজনেসের অপারেশনাল স্টেজে আমাদেরকে ফ্রিকোয়েন্টলি কাস্টমারের ডিমান্ড প্যাটার্ন শিফটিং এর সাথে সাথে স্ট্র্যাটেজি গুলো চেঞ্জ করে নিতে হবে। সো যাই হোক, মার্কেটিং কনসেপ্টে দেখলাম টোটাল 4টা কনসেপ্ট আমরা আপনাদের সাথে ডিসকাস করলাম। এই চ্যাপ্টারে একটা বেসিক কোশ্চেন আমরা সম্ভবত বাদ দিয়েছি ডিসকাশন করা। একেবারে প্রথম কোশ্চেনটাতে আমি যদি একটু আপনাদের সাথে ফেরত যাই, সেখানে প্রথম কোশ্চেনটাতে বলা ছিল ডিফাইন কনজিউমার বিহেভিয়ার, এক্সপ্লেইন দ্য বেসিক কম্পোনেন্টস অফ কনজিউমার বিহেভিয়ার। বেসিক কম্পোনেন্টস এর কথা বলা ছিল। সো আমরা কিন্তু শুধুমাত্র কনজিউমার বিহেভিয়ারের ডেফিনিশনটা ডিসকাস করেছি, আমরা কম্পোনেন্টস, বেসিক কম্পোনেন্টস গুলো আমরা কিন্তু ডিসকাস করিনি। তো আজকে আমরা ওই বেসিক কম্পোনেন্টস গুলো আপনাদের সাথে ডিসকাস করে নিতে চাচ্ছি, বা ওগুলো আমরা ডিসকাশন করবো এখন। তো দেখেন, কনজিউমার বিহেভিয়ারের বেসিক কম্পোনেন্টসটা কি, তার আগে আমি একটু মনে করিয়ে দিতে চাই যে কনজিউমার বিহেভিয়ারের ডেফিনিশনটা আসলে কি ছিল। দ্য বিহেভিয়ার দ্যাট কনজিউমার ডিসপ্লে ইন সার্চিং, purchasing, using, evaluating, and disposing of products and services that they expect will satisfy their needs. অর্থাৎ একজন কাস্টমার যখন কোনো প্রোডাক্ট কিনতে যায়, কেনার আগে তার ইনফরমেশন সার্চিং করা, পারচেজ ডিসিশন নেওয়া, সেটাকে ইউজ করে দেখা এবং সেটাকে ইভালুয়েট করে দেখা, এবং আফটার দ্য ইভালুয়েশন হাউ দ্য কাস্টমার উইল ডিসপোজ দ্য প্রোডাক্ট, দিস অল আর রিলেটেড উইথ দ্য কনজিউমার বিহেভিয়ার। এগুলো সবগুলোই কিন্তু আমার কি কনজিউমার বিহেভিয়ারের সাথে রিলেটেড। তো আমরা যে বেসিক কম্পোনেন্টস গুলো আমাদের স্লাইডে দেখাচ্ছি, সেই বেসিক কম্পোনেন্টস গুলো দেখবেন যে এই ডেফিনিশনের সাথে রিলেটেড। কম্পোনেন্টসটা কি, এখানে 5টা কম্পোনেন্টস এর কথা আমরা বলছি। ফার্স্ট আমরা বলছি ডিসিশন মেকিং, সেকেন্ড হচ্ছে অ্যাকচুয়াল পারচেজ, থার্ড কম্পোনেন্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিটারমিনেন্টস এন্ড দ্য এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স, ফোর্থ হচ্ছে বাইং রুলস, এন্ড ফিফথ হচ্ছে বায়ার্স এন্ড সেলার। আমরা প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলাদা আলাদা ডিসকাশন করবো আজকে। So first we are getting the point, the basic components of consumer behavior is decision making. So decision making could be cognitive or it could be affection. আপনার ব্র্যাকেটে আপনারা দুটো ওয়ার্ড দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে কগনিটিভ এবং আরেকটা হচ্ছে অ্যাফেকশন। তো আমি একেবারে বেসিক একটা আইডিয়া দিয়ে দিই, কারণ এই কগনিটিভ পয়েন্টটা নিয়ে, অ্যাফেকশন পয়েন্টটা নিয়ে মেবি উইল ডিসকাস ইন অ্যানাদার চ্যাপ্টার। আমরা আরেকটা চ্যাপ্টারে কগনিশন কি, অ্যাফেকশন কি, এগুলো আমরা ডিসকাশন করবো। সো আমরা একটা বেসিক আইডিয়া নিয়ে রাখতে পারি এখানে যে কগনিশন বিষয়টা কি, হোয়াট ইজ অ্যাকচুয়ালি কগনিটিভ ডিসিশন মেকিং। কগনিটিভ ডিসিশন মেকিং বিষয়টা আসলে কি। সো কগনিটিভ ডিসিশন মেকিং এ আমরা যেটা বলি যে কাস্টমার কোনো প্রোডাক্ট কিনতে যাওয়ার আগে ওই প্রোডাক্টের ইনফরমেশন গুলো আগে থেকে জেনে যায়, যাতে তার ডিসিশন মেকিংটা বা পারচেজ ডিসিশনটা নেওয়াটা সহজ হয়। তাহলে এই যে প্রসেসটা, অর্থাৎ আপনি ইনফরমেশন জেনে তারপরে প্রোডাক্টটা পারচেজ করতে যাচ্ছেন, এটাকে আমরা বলি কগনিটিভ পারচেজ। আর অ্যাফেকশনটা কি, পারচেজের ক্ষেত্রে, ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অ্যাফেকশনটা কি, যে আপনার কোনো প্রোডাক্টের প্রতি আলাদা একটা অ্যাফেকশন কাজ করে। কেন কাজ করে, যেমন ধরেন আমি যেটা নরমালি বলি যে অল ক্লিয়ার শ্যাম্পু যেটা আছে মার্কেটে, ইউনিলিভার যেটা সেল করে, এই অল ক্লিয়ার শ্যাম্পুতে এদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ধরেন হচ্ছে গিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো, মানে আমার হচ্ছে ফেভারিট প্লেয়ার। তো আমার এই প্রোডাক্টের প্রতি একটা অ্যাফেকশন কাজ করে যে না ঠিক আছে, উনি এটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাহলে এই প্রোডাক্টটা ডিসিশন মেকিং এ এটা আমার কাছে আগায় থাকে, আমি এই ব্র্যান্ডটাকে বেশি প্রেফারেন্স দিই। হোয়াট এভার পয়েন্টের মধ্যে ডিসিশন মেকিং এর কতগুলো স্টেজ আছে, অর্থাৎ কাস্টমার যে ডিসিশন মেকিং করে সেই ডিসিশন মেকিংটা সে একটা প্রসেস ফলো করে সে ডিসিশনটা নেয়। তো সেই প্রসেসটা আসলে কি, দ্য স্টেজেস অফ ডিসিশন মেকিং আর, প্রথমে হচ্ছে নিড রিকগনিশন। ডিসিশন মেকিং স্টেজে, অর্থাৎ কোনো প্রোডাক্ট আপনি অ্যাজ এ কাস্টমার whether you will buy a product or not, before that you have to make the decision. So in decision making stage, first you have to identify the problem, you have to identify the need. আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিড রিকগনিশন করতে হবে। তাহলে নিড রিকগনিশন বিষয়টা কি, যে একটা প্রয়োজনকে খুঁজে বের করা। যেমন ধরেন আপনি যে ফোনটা ইউজ করছেন, আপনার কাছে মনে হচ্ছে যে না এই ফোনটা দিয়ে এখন আর ভালোভাবে গেম খেলা যায় না, সুন্দর ছবি আসে না, ফোনটা চেঞ্জ করতে হবে। এই যে আপনি ফোনটা চেঞ্জ করার চিন্তা করলেন, ইট ইজ নিড রিকগনিশন।
that you identify the problem, you identify the need. So after the need recognition, a customer should go for ইনফরমেশন সার্চিং। এখন ভালো কথা, আপনার মোবাইল ফোন তো এটা ভালো হচ্ছে না বা এটা দিয়ে কাজ করা যাচ্ছে না, so you are thinking about purchasing a new mobile phone, so now you have to gather the information uh, about the স্যার mobile আপনার phone. কথা বুঝি নাই, নিড রিকগনিশনের পরে কি করতে হবে সেটা বুঝি নাই। Okay, after recognizing the need as a customer, you should go for ইনফরমেশন সার্চিং। আপনি ইনফরমেশন সার্চ করতে যাবেন। এই যে বললাম যে মোবাইলের আপনার মনে হচ্ছে আপনার মোবাইলটা এখন আর ভালো কাজ করছে না, তার মানে কি আপনি নিডটা রিকগনাইজ করেছেন, এখন আপনি কি চান, একটা নতুন মোবাইল ফোন কিনতে চান। সো to purchase a new mobile phone, you should gather the information that which models are available in the market, in which prices. আপনাকে এখন দেখতে হবে যে কোন মোবাইল ফোনটা কত দামে মার্কেটে পাওয়া যায়। So now you are moving to collect the information about the product or services. এখন আপনি তাহলে কি করছেন, ওই প্রোডাক্ট বা সার্ভিসের ইনফরমেশনটা আপনি কালেক্ট করছেন। Information searching যদি আপনার হয়ে যায়, অর্থাৎ now you have all the information regarding the product or service, and now we'll go for the evaluation between the brands. আপনি যেই ব্র্যান্ড গুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে, যেই মডেল গুলো অ্যাভেলেবেল আছে, সেগুলোর মধ্যে আপনি কি করে দেখবেন, একটা কম্পারিজন করে দেখবেন যে what brand would be preferred by you, কোনটা আসলে আপনি কিনবেন সেটা খুঁজে বের করার জন্য এখন আপনি একটা কম্পারিজন করবেন, যেটার নাম আমরা বলছি ইভালুয়েশন অফ অল্টারনেটিভস। তো এটা আসলে কি, you are making a comparison between the alternatives that are available in the market. আপনি অনেক মোবাইল ফোন আছে, এগুলোর একটার সাথে আরেকটা কনফিগারেশন, প্রাইস, এগুলো আপনি এখন কম্পারিজন করে দেখবেন। So after the evaluation of alternatives, you may choose 2 or 3 preferred brands or 2 or 3 preferred mobile phone. আপনি হয়তো বা 2টা মোবাইল ফোন চুজ করে ফেলেছেন বা একটা মোবাইল ফোন চুজ করে ফেলেছেন। নাও উইল গো ফর দ্য পারচেজ। এখন আপনি প্রোডাক্টটা পারচেজ করবেন। তো ভালো কথা, পারচেজও আপনি করে ফেললেন, এন্ড দেন अगेन অ্যাজ এ কাস্টমার ইউ উইল ইভালুয়েট দ্য প্রোডাক্ট। আপনি যেটাকে আমরা বলছি পোস্ট পারচেজ বিহেভিয়ার, আপনি পোস্ট পারচেজ বিহেভিয়ারে কি করেন, ইউ अगेन ইভালুয়েট দ্য প্রোডাক্ট whether it is satisfactory or dissatisfactory, whether the uh, functionality of the product or service is well or not, অর্থাৎ আপনি প্রোডাক্টটা যেই পারপাসে কিনেছিলেন সেটা ফাংশনাবলি, সেটা ফাংশনাল বেনিফিট গুলো দিচ্ছে কিনা প্রপারলি, এগুলো আপনি ইভালুয়েশন করে দেখেন ডিসিশন মেকিং এর লাস্ট স্টেজে। এন্ড on the basis of the post purchase behavior, it will define or it will determine that a customer in future will purchase your product or not. আপনার কোম্পানি প্রোডাক্টটা কাস্টমার ভবিষ্যতে কিনবে কি কিনবে না, it depends upon on the post purchase behavior. তাহলে ডিসিশন মেকিং এর 5টা স্টেজ আছে। ফার্স্ট হচ্ছে নিড রিকগনিশন, সেকেন্ড হচ্ছে ইনফরমেশন সার্চিং, থার্ড হচ্ছে পারচেজ ডিসিশন, ফোর্থ হচ্ছে থার্ড ইভালুয়েশন অফ অল্টারনেটিভস, ফোর্থ হচ্ছে পারচেজ অ্যাক্টিভিটি, এন্ড ফিফথ হচ্ছে পোস্ট পারচেজ বিহেভিয়ার। তাহলে কনজিউমার বিহেভিয়ারে এই প্রত্যেকটা বিষয় আসলে আমাদেরকে বুঝতে হবে। as a marketer we should try to understand the every stages of decision making of the customer. কাস্টমারের ডিসিশন মেকিং এর প্রত্যেকটা স্টেজ আমাদেরকে খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে, এবং অ্যাকর্ডিং টু দ্যাট উই উইল অফার আওয়ার প্রোডাক্ট অর সার্ভিস ইন দ্য মার্কেট। সেটার বেসিসে আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটা মার্কেটে অফার করব। সেকেন্ড থিং, দ্যাট ইজ অ্যাকচুয়াল পারচেজ। তো অ্যাকচুয়াল পারচেজ আসলে কি, আপনি প্রোডাক্টটাকে কিনছেন, তাই তো? This includes the visible physical activity of buying of goods or service, and it is the result of interplay of many individual and environmental determinants which are invisible. Actual purchase decisionটাতে এখানে অনেকগুলো ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টর কাজ করে, যেগুলো আপনার পারচেজ ডিসিশনটাকে ইনফ্লুয়েন্স করে। তো এই জন্যই আমরা বলেছি ইট ইজ দ্য রেজাল্ট অফ দ্য ইন্টারপ্লে অফ মেনি ইন্ডিভিজুয়াল অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিটারমিনেন্টস হুইচ আর ইনভিজিবল। লাইক ধরেন আজকে না হয় একটু বাইরে আপনার মনে হচ্ছে যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, আজকেও যদি বৃষ্টি হতো আপনার মনে হতেই পারতো আপনি কফি খাবেন, আপনার মনে
মনে হতেই পারতো আপনি খিচুড়ি খাবেন। তো এগুলোতে এনভায়রনমেন্টাল ডিটারমিনেন্টস which actually which actually set that what product you will consume. তাহলে এনভায়রনমেন্ট কি করে দিচ্ছে, এটা সেট করে দিচ্ছে অ্যাজ এ কনজিউমার আপনি আসলে কি কনজাম্পশন করবেন। আবার এমনটাও হতে পারে নট অনলি এনভায়রনমেন্টাল ডিটারমিনেন্টস, আপনার ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি, your individual personality also can influence your purchase decision. আপনার নিজস্ব ব্যক্তিসত্তা সেটিও আসলে ডিফাইন করে, ডিটারমাইন করে যে আপনি আসলে কি কনজাম্পশন করবেন, কোন প্রোডাক্ট আপনি পারচেজ করবেন। তো স্বাভাবিক পারচেজ ডিসিশনটা এরকম অনেক ইন্ডিভিজুয়াল এবং এনভায়রনমেন্টাল ডিটারমিনেন্টস দ্বারা ইনফ্লুয়েন্সড। 3 নম্বরই আমরা কিন্তু ওই পয়েন্টটাই বলছি যে ইন্ডিভিজুয়াল ডিটারমিনেন্টস এন্ড এনভায়রনমেন্টাল influences. The environmental factors affect the decision process indirectly and through way of affecting the individual determinants. তো খুব ভালো কথা, আপনার মনে হলো যে আপনি ঠিক আছে মতিঝিলে যাবেন, মতিঝিলে গিয়ে হিরাঝিলে আপনি খিচুড়ি খাবেন বা বিরিয়ানি খাবেন। এখন আপনি যখন হিরাঝিলে ঢুকতেছেন তখন আপনার আরেক ফ্রেন্ডের সাথে দেখা। স্যার এইটা মনে করানো কি ঠিক হলো স্যার? না না মনে করা ঠিক আছে কি, ধরেন এটাও এক ধরনের কি বলে প্রমোশনাল স্ট্র্যাটেজি। স্যার মিস করতেছি তো আমরা এখন ঢাকার বাইরে থেকে হিরাচিলের খিচুড়ি। যেমন ঢাকার বাইরে যেখানে আছেন সেখানে আশেপাশে যেখানে আছে তাই খেয়ে নেবেন। তো ধরেন এই যে এগুলো হচ্ছে গিয়ে যে কাস্টমারদের এরিয়া, যেমন আমি গত ক্লাসে স্যাটিসফ্যাকশনের বেসিসে কি পড়াইছিলাম, আমি কাস্টমারের ক্যাটাগরি পড়াইছিলাম। তো ওখানে ছিল না লয়ালিস্ট কাস্টমার, অ্যাপোস্টেলস কাস্টমার। না আমি তো ধরেন জি স্যার। হিরাজিলের অ্যাপোস্টেলস কাস্টমার, হাইলি স্যাটিসফাইড কাস্টমার। আপনাদেরকেও বলে বেড়াচ্ছি ওখানে স্যার ভালো আমিও। খিচুড়ি পাওয়া যায় বলে স্যার ফেলছি ওখানে কেন? ম্যাক্সিমাম খাবারই ভালো লাগে। সেটাই তো, ওই তো বললাম যে হাইলি স্যাটিসফাইড কাস্টমার। এই জন্যই কিন্তু দেখেন ঢাকা শহরের মধ্যে এত রেস্টুরেন্ট আছে, আমার মাথায় হিরাজিলের নাম আসছে, তাহলে কি আমি ওদের অ্যাপোস্টেলস কাস্টমার? হাইলি স্যার আপনি স্যাটিসফাইড লয়াল। কাস্টমার না অ্যাপোস্টেলস। লয়াল হইলে স্যার তো এটা কি ধরেন লয়াল হবে না? লয়াল হইতে পারে, কিন্তু লয়াল কাস্টমার অন্যকে বলতেও পারে নাও বলতে পারে। হ্যাঁ হ্যাঁ। আমি তো ধরেন বলে দিলাম আপনাদেরকে, একেবারে নাম শুদ্ধ বলে দিলাম, এখন এই জন্য তো হিরাজিল আর আমাকে ফ্রি কিছু খাওয়াবে না। না। Apostles customer, they are the highly satisfied customer and they actually influence other people to buy the product or the service from that particular company. যারা আপনার অ্যাপোস্টেলস কাস্টমার তারা আসলে পজিটিভ ওয়ার্ড অফ মাউথ স্প্রেড করে এবং ইনফ্লুয়েন্স করে অন্যদেরকেও ওই প্রোডাক্ট কেনার জন্য। যাই হোক, আমরা আমাদের পয়েন্টে চলে আসি। এখন ভালো কথা, আপনি তো হিরাজিলে ঢুকতে চাচ্ছিলেন, এখন হঠাৎ আপনার ফ্রেন্ডের সাথে দেখা, ওনাকে তো খাওয়ানোর আপনার প্ল্যান ছিল না, কিন্তু ওইখানে দেখা হয়ে যাওয়ার কারণে মানে এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স বলেন বা যেটা বলেন আপনি ইন্ডিভিজুয়াল, যে একটু লাইনে থাকবেন আপনার।
তো দুঃখিত স্যার, আমরা যেটা বলছিলাম যে ইন্ডিভিজুয়াল ডিটারমিনেন্টস এন্ড এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্সেস। তো একটু লক্ষ্য করবেন আপনারা যে আমাদের কিছু কিছু প্রোডাক্টের বা সার্ভিসের আমরা আসলে উইদাউট প্ল্যানিং সেটা আমরা পারচেজ করে থাকি, যেটা এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্সের কারণে হয়। যেমন ধরেন শপিং মলে আপনি যদি কখনো যান, মানে শপিং মলে অবশ্যই আপনারা যান, কখনো যান না অবশ্যই আপনারা যান। তো শপিং মলে আপনি ঘুরতে ঘুরতে আপনি উইদাউট প্ল্যানিং ও কিন্তু কিছু প্রোডাক্ট আপনি পারচেজ করে ফেলেন। এটা কিন্তু ওই এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স এর কারণে। শপিং মলে না ঢুকলে, আপনি এতক্ষণ না ঘুরলে হয়তোবা ওই প্রোডাক্টটা আপনি কিনতেন না। তো এটাকে আমরা মার্কেটিং এর ভাষায় বা বলি ইম্পালসিভ পারচেজ। অর্থাৎ যেই প্রোডাক্টটা আপনার হচ্ছে গিয়ে উইদাউট প্ল্যানিং আপনি পারচেজ করে যাচ্ছেন, সেটাকে আমরা বলি ইম্পালসিভ পারচেজ। এবং মজার একটা বিষয় হচ্ছে গিয়ে আপনাদের সাথে যদি শেয়ার করি যে হয়তোবা এটা অনেকে জেনেও থাকেন, বড় বড় যত শপিং মল গুলো আছে সেই শপিং মল গুলো আসলে ইচ্ছাকৃতভাবে আপনি দেখবেন যে একটু ফাঁকা স্পেস রাখা হয়, অনেক দোকান থাকে ঠিক আছে, তারপরে ওখানে বসার একটু জায়গা দেওয়া হয়। এগুলো ইচ্ছে করেই করা হয়, ডিজাইনটাই এমন ভাবে করা হয় যে কাস্টমার ওখানে যখন ঢুকবে, ঢোকার পরে সে কিছু না কিনলেও ঘুরতে থাকবে। তো এই আর্কিটেকচারাল যে ডিজাইন গুলো শপিং মলের, এটা অস্ট্রেলিয়ান একজন আর্কিটেকচার, ওনার নামটা ছিল সম্ভবত গ্রুয়েন, আমি পুরো নামটা মনে নেই, গ্রুয়েন। তো উনি 1930-এ, আমি যদি ভুল না করি, 1930s বা 1950s এর দিকে উনি এই ডিজাইনটা করতেন যে শপিং মল গুলো এমন ভাবে ডিজাইন করা হবে যেন কাস্টমার এখানে ঢুকে কিছু না কিনলেও তারা ঘুরতে থাকে, শপিং মলের মধ্যে ঘুরবে এমন ভাবে একটা ডিজাইন করা থাকে। তা ওই ঘুরতে ঘুরতেই আসলে তারা আনপ্ল্যান কিছু পারচেজ করে ফেলে, যেটাকে আমরা বলছি আপনার ইম্পালসিভ পারচেজ। এনভায়রনমেন্টের কারণে, যে ওই পরিবেশে যাওয়ার কারণে আপনি গিয়ে প্রোডাক্টটা কিনে ফেলছেন, না হলে আপনি প্রোডাক্ট আসলে কেনার আপনার কোনো প্ল্যান ছিল না। তো এই যে আপনার শপিং মল গুলো, আপনি বসুন্ধরা সিটি বলেন কিংবা বাংলাদেশের যমুনা ফিউচার পার্ক বলেন, শপিং মল গুলো এমন ভাবে ডিজাইন করা, আপনি কিছু না কিনলেও দোকানগুলো ঘুরতে ঘুরতে দেখতে থাকবেন, এবং কিছু ফাঁকা স্পেস আছে আপনার দাঁড়ানোর জন্য, বসার জন্য। এইটা ইচ্ছাকৃতভাবে দেয়া, আর্কিটেকচারাল ডিজাইনটাই এমন ভাবে করা, দ্যাটস ওয়াই ইউ উইল পাস মোর টাইম ইন দেয়ার, যাতে আপনি ওখানে একটু বেশি সময় স্টে করেন, এবং বেশি সময় স্টে করলে আলটিমেটলি ইউ উইল পারচেজ সামথিং, আপনি কিছু না কিছু কিনে ফেলবেন। হোয়াট এভার, এইটা অন্য একটা বিষয় ছিল, পয়েন্টের সাথে চলে আসাতে আমি ডিসকাশন করলাম। এবং এই এফেক্টটার নাম হচ্ছে গ্রুয়েন এফেক্ট। এই যে আর্কিটেকচারাল ডিজাইনের ভিন্নতার কারণে কাস্টমারকে বেশি সময় শপিং মলে রাখা এবং তাকে দিয়ে ইম্পালসিভ কিছু প্রোডাক্ট কেনানো, পারচেজিং করানো, এটাকে বলি আমরা গ্রুয়েন ইফেক্ট। সো যাই হোক, ইন্ডিভিজুয়াল ডিটারমিনেন্টস এবং এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্সটা আমরা দেখলাম। 4 নম্বরে যে পয়েন্ট আছে, দ্যাট ইজ বাইং রোল। হোয়াট ইজ অ্যাকচুয়ালি বাইং রোল? বাইং রোল বলতে আমরা কি বুঝি? তো দেখেন, বাইং রোলের মধ্যে আমরা যেটা বলছি যে ইচ অ্যান্ড এভরি কাস্টমার, দে হ্যাভ ডিফারেন্ট আইডেন্টিটি। প্রত্যেকটা কাস্টমারের ডিফারেন্ট আইডেন্টিটি আছে, এবং ইচ স্ট্যাটাস ক্যারিজ এ ডিফারেন্ট আইডেন্টিটি অ্যান্ড ইট হ্যাজ ডিফারেন্ট রোল। একজন কাস্টমার একজন সিঙ্গেল এন্টাইটি, কিন্তু এই সিঙ্গেল এন্টাইটির আপনি দেখবেন অনেকগুলো আলাদা আলাদা পরিচয় আছে বা আলাদা আলাদা দায়িত্ব আছে। কিরকম? যেমন ধরেন, আমি যদি পার্সোনাল লাইফের কথাই বলি, আপনি যখন আমার ক্লাসে অ্যাটেন্ড করছেন, ইউর স্ট্যাটাস ইজ ইউ আর এ স্টুডেন্ট। আপনি একজন স্টুডেন্ট এন্ড ইউ আর সাপোজ টু ডু লাইক এ স্টুডেন্ট, এবং আপনাকে একজন স্টুডেন্টের মতোই যে কাজগুলো করতে হয় সেটা করতে হবে। বাট আফটার দ্য ক্লাসেস, যখন ক্লাসগুলো শেষ হয়ে যায়, তখন তো আপনি আর স্টুডেন্ট থাকেন না, তখন আপনি ফ্যামিলি মেম্বার হয়ে যান, কারো ইয়াঙ্গার সিস্টার, কারো আপনি হচ্ছে এল্ডার সিস্টার হয়ে যান, তখন আপনার রোলটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এই জায়গাতেও আমরা এই যে পয়েন্টটা এখানে বলছি যে বায়ার একজন সিঙ্গেল পার্সন, ইজ এ সিঙ্গেল এন্টাইটি, তিনি একজন একক সত্তা, কিন্তু তার আসলে অনেকগুলো বাইং রোল আছে। তো সেই রোলগুলো কি কি? আমরা 5টা বাইং রোলের কথা এখানে বলছি। অ্যাজ এ কাস্টমার ইউ ক্যান প্লে দ্য 5 বাইং রোলস। আপনি আসলে 5 ধরনের বাইং রোল প্লে করতে পারেন। সেই রোলগুলো কি কি? You can play the role of an initiator, influencer, decider, user and buyer. আপনি একজন কাস্টমার, সে ইনিশিয়েটর হতে পারে, সে ইনফ্লুয়েন্সার হতে পারে, সে ডিসাইডার হতে পারে, হি কুড বি ইউজার অর বায়ার, সে ইউজার অথবা বায়ারও হতে পারে। তাহলে আমরা একটু দেখে নিব যে ইনিশিয়েটর আমরা কাকে বলছি, ইনফ্লুয়েন্সার কে, ডিসাইডার কে, ইউজার কে এবং বায়ার কে। তাদের ডেফিনিশন গুলো এক লাইন করে এখানে
এই পয়েন্টটাতে দেয়া আছে দেখেন। The initiator is the person who identifies that there exists a need or want. একজন ইনিশিয়েটর হচ্ছে যে হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করে যে এই জিনিসটা প্রয়োজন। যেমন ধরেন বাসায় আপনি ধরেন খেয়াল করলেন যে টেলিভিশনটা অনেক পুরনো হয়ে গেছে, এই জন্য বাসার লোকজনকে বলা শুরু করলেন যে না, বাসায় একটা নতুন টেলিভিশন কেনা উচিত বা কেনা দরকার। আপনি ইনিশিয়েটিভটা নিলেন, যে নিডটাকে রিকগনাইজ করলেন। একটু আগে আমরা এই পয়েন্টটা পড়েছি, নিড রিকগনিশন। অ্যাজ এ কাস্টমার যিনি আসলে নিডটাকে রিকগনাইজ করেন প্রথমে, তাকে আমরা আসলে ইনিশিয়েটর বলি। আচ্ছা, সেকেন্ড যে বিষয়টা আছে ইনিশিয়েটরের পরে যেটা, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার। তাহলে ইনফ্লুয়েন্সার কে? দ্য ইনফ্লুয়েন্সার ইজ দ্য ওয়ান হু ইনফ্লুয়েন্সেস দ্য পারচেজ ডিসিশন। যিনি পারচেজ ডিসিশনটাকে ইনফ্লুয়েন্স করে। এখন আপনি নয় ইনিশিয়েটর ছিলেন, বাসায় এটা সবাইকে বোঝানো গিয়েছে যে বাসার টেলিভিশনটা চেঞ্জ করে দেওয়া। ইনফ্লুয়েন্সারকে ধরেন আপনার ছোট ভাই, সে হঠাৎ একদিন পত্রিকা পড়তে পড়তে বিজ্ঞাপন দেখলো যে সোনি টিভিতে 40% ডিসকাউন্ট দিয়েছে। এখন এই 40% ডিসকাউন্টের কথা সে আবার বাকিদেরকে জানাইলো। তখন আপনারা যখন ডিসিশন মেকিং করতে যাচ্ছেন কোন ব্র্যান্ডের টিভি কিনবেন, তখন এই সোনির ডিসকাউন্ট অফারটা আপনাদের ডিসিশন মেকিংটাকে চেঞ্জ করতে পারে। তাহলে এই যে যিনি 40% ডিসকাউন্টের মেসেজটা দিলেন, উনি হচ্ছেন ইনফ্লুয়েন্সার। এখন এটা হতে পারে যে আপনি নিজেই ইনিশিয়েটর হতে পারেন, আপনি ইনফ্লুয়েন্সার হতে পারেন, তাও হতে পারে, আবার সেটি নাও হতে পারে। তো যাই হোক, যেটি বলছিলাম যে ইনিশিয়েটরের পরে যারা আছেন তারা হচ্ছেন ইনফ্লুয়েন্সার। আচ্ছা, তাহলে ইনফ্লুয়েন্সার আমরা কাদেরকে বলছি? The influencer is the one who influences the purchase decision.